15 বছরের মধ্যে খারাপ ফলাফল এবারের এসএসসিতে মেধার প্রকৃত মূল্যায়ন হয়েছে অভিমত শিক্ষাবিদদের। সুযোগ পেলেই ফুঁসে উঠবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ফ্যাসিবাদের দোসররা, বিএনপির ক্ষমতায় আসা ঠেকাতে ষড়যন্ত্র চলছে বলেছেন নেতারা। এনসিপিকে কোটি লোকের ভয় না দেখাতে নাহিদ ইসলামের আহ্বান, সংস্কার ছাড়া নির্বাচন হলে সরকারের সব অর্জন ম্লান হবে হাসনাত আব্দুল্লাহর আশঙ্কা। 297 কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত কারাগারে, রিমান্ড শুনানির পরে। ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত হচ্ছে সদর ও ছাগলনাইয়া সহ বিভিন্ন এলাকা, আশ্রয় কেন্দ্রে বাড়ছে বন্যার্তদের ভিড়। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। 15 বছরের মধ্যে এবার সবচেয়ে খারাপ হয়েছে এসএসসির ফলাফল। পাশের হার ও জিপিএ 5 দুটোই কমেছে। একজনও পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে, কমেছে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যাও। শিক্ষাবিদদের মতে এবছর মেধার প্রকৃত মূল্যায়ন হয়েছে, কারো চাপে বেশি নম্বর দিয়ে বেশি পাশ দেখানো হয়নি। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানে পরীক্ষার্থী ছিল গত বছরের তুলনায় প্রায় 1 লাখ কম। ফলাফলেও বিপর্যয় স্পষ্ট, পাশের হারে বড় ধরনের ধস। দেশে পাশের হার 68.45%। পাশের হারের সাথে জিপিএ 5ও কমেছে। গত বছর পাশের হার ছিল 83.4, জিপিএ 5 পেয়েছিল 1,82,129 জন। এবারের তুলনায় 43,097 জন বেশি। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী 73,616 জন এবং ছাত্র 65,416 জন। শিক্ষকদের মতে করোনা পরিস্থিতি এবং দেশের অস্থিতিশীলতার কারণে ফল খারাপ হয়েছে। ফেলের সংখ্যা দেখলে আমরা আসলে একটু হতাশ হচ্ছি, কিন্তু আসলে আপনি যদি একটু আসেন, এই যে শিক্ষার্থীরা যারা আছেন তারা কিন্তু দুটো স্টেজ পার করে, একটা করোনাকালীন সময়ে তারা পড়াশোনা একটু বাইরে ছিল, একটু বাসায় বসে পড়াশোনা, এইরকম একটা স্টেজ পার করেছে। আর আমাদের যে জুলাই আন্দোলনের সময় তারা দেখেছে তাদের বান্ধবীরা এই আন্দোলনে অংশগ্রহণ করছে, তারা অংশগ্রহণ করছে। এক ধরনের ট্রমা কিন্তু তাদের মধ্যে ছিল। এই ট্রমাটা কাটিয়ে তারপরে এই সময় নিয়ে তারা পরীক্ষা দিয়েছে এবং যা করেছেন আলহামদুলিল্লাহ। এবার সবচেয়ে বেশি পাস রাজশাহী শিক্ষা বোর্ডে 77.63%। সবচেয়ে কম পাস বরিশাল শিক্ষা বোর্ডে 56.38%। মাদ্রাসা বোর্ডে পাস 68.09 আর কারিগরিতে 73.63। শতভাগ পাশ করেছে 984টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। কোনো শিক্ষার্থী পাশ করেনি 134টি শিক্ষা প্রতিষ্ঠানে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির জানালেন, এবার কাউকে গ্রেস মার্কস বা বাড়তি নম্বর না দেওয়ার কথা। আমাদের নির্দেশনা বিশেষ কোনো নাই, নির্দেশনা আপনারা শিক্ষক সঠিক পেলে যা প্রাপ্য তাই দিবেন, যা প্রাপ্য নয় তা দিবেন না। এইভাবে অর্থাৎ মূল্যায়ন পর্বটিও যা হওয়ার যথাযথভাবে সম্পন্ন হয়ে আমাদের কাছে এই ফলাফলটি আমাদের কাছে এসেছে। শিক্ষাবিদরা বলছেন, এবার শিক্ষার্থীদের প্রকৃত মেধার মূল্যায়ন হয়েছে। বিগত দিনগুলোতে ইনফ্লেটেড রেজাল্ট হতো, নির্দেশনা দেয়া হতো এইভাবে এত শতাংশ রেজাল্ট হতে হবে, ইনফ্লেটেড, এবং এর প্রতিক্রিয়াটা আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে আমরা টের পাই। আমি মনে করি এখন যেটা হচ্ছে সেটা আমার বিবেচনায় প্রকৃতপক্ষেই শিক্ষার্থীদের অর্জন। এটা সংখ্যার দিক থেকে একটু কম মনে হলেও আমি মনে করি এটা গুণগত দিক থেকে আমাদের জন্য খুব ভালো ফল নিয়ে আসবে। অকৃতকার্য ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ এই শিক্ষাবিদের। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া মাহফিলে তিনি একথা জানান। রুহুল কবির রিজভী বলেন, এখনও ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, যারা সুযোগ পেলেই আবারও ফুঁসে উঠবে। এসব দোসরদের বিচারে অন্তর্বর্তী সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা রিজভীর। দেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে তিনি গার্মেন্টস ও কলকারখানা চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। বিএনপি সংস্কার বিরোধী নয় জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি চায় সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন, এটাই সবচেয়ে বড় কাজ। এটাই তো 16 বছর শেখ হাসিনা বন্ধ করে রেখেছিলেন, এই দরজায় খিল দিয়েছেন। এই আপনার বন্ধ দরজা আমাদের এখন খুলতে হবে। সেই খোলার জন্য জনগণকে দিতে হবে, তার ফিরিয়ে দিতে হবে তার ক্ষমতা, অর্থাৎ তার মনোনীত সরকার গঠন করতে হবে। তার কাছে দাবি করুন কি সংস্কার করতে হবে, যেটা জনগণের প্রয়োজনীয়, জনগণের উপকারে লাগবে, সেই সংস্কার করতে নিয়েছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্রকে উদ্ধার করতে চায় বিএনপি। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, সরকার পতন আন্দোলন ও মুক্তিযুদ্ধ আলাদা বিষয়। ৭১কে মৌলিক যুদ্ধ আখ্যায়িত করে তিনি বলেন, ২৪-এর আন্দোলন তারই ধারাবাহিকতা। বৈষম্য বিরোধীদের বৈষম্য সৃষ্টি না করার আহ্বান জানান বিএনপির এই নেতা। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বিএনপির ক্ষমতায় আসা ঠেকাতে ষড়যন্ত্র চলছে। বিএনপিকে যারা ক্ষমতায় দেখতে চায় না, তাদের সবাইকে মিলে একটা ঐক্য জোট করার পরামর্শ দেন বিএনপির এই নেতা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল তাদের কোটি কোটি লোক আছে বলে নিজেদের জাহির করছে। বিকেলে যশোরে জুলাই পদযাত্রার 11তম দিনে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এনসিপিকে লোকের ভয় দেখানো যাবে না, যারা দুর্নীতি করবে তাদের ছাড় দেওয়া হবে না। আগামী দিনের আন্দোলন হবে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে। এর আগে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় দলের দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, জাতীয় নাগরিক পার্টিকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। সংস্কার ছাড়া ভোট হলে অন্তর্বর্তী সরকারের সকল অর্জন মলিন হবে বলেও মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ। আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে, পরিকল্পিতভাবে ট্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী। জি, আমরা কিন্তু নির্বাচন বিরোধী না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের একটা প্যাকেজ একসাথে দিতে হবে। এই কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে দেখায়েন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 10 জন মানুষ নিয়েও দাঁড়িয়েছিলাম। বিশ্ববিদ্যালয়গুলোতে এই গণঅভ্যুত্থানে আপনারা মনে মনে 10 জন, 20 জন, 100 জন মানুষ নিয়ে আন্দোলন শুরু করা হয়েছিল। লক্ষ লক্ষ, হাজারে হাজারে মানুষ, আবাবিল পাখির মতো মানুষ এসে আমাদের সাথে রাজপথে দাঁড়িয়েছিল। বাংলাদেশের সামনে একটি বড় আন্দোলন তৈরি হতে যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে এবং চাঁদাবাজের বিরুদ্ধে। দুর্নীতি যারাই করবে, যদি এনসিপির লোকেরা করে, তার বিরুদ্ধে সাধারণ মানুষজন রাস্তায় নামবে। এদিকে বিএনপি ৩১ দফার যে মূলা ঝুলিয়েছে, জনগণ এই মূলা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি নেতারা। তারা বলেন, সংস্কার না করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় দলটি। রাজধানীতে শুক্রবার গণঅভ্যুত্থানে যুব আলেমদের অবদান নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে কত তরুণ ও যুবক আলেম প্রাণ হারিয়েছে তাদের সঠিক কোনো তথ্য নেই। বলেন, আলেমরা হচ্ছেন সমাজের একটি শক্তির জায়গা, কিন্তু তাদেরকে সবসময় বিভক্ত করে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। দেশকে পুনর্গঠনে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে নেতারা বলেন, যুবশক্তির নির্বাচন চায়, সংস্কার চায়, বিচার চায়। এসব কিছু বাস্তবায়নে যুবশক্তি রাজপথেই থাকবে। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, শেখ হাসিনার খুনের নির্দেশ দেয়া এখন আন্তর্জাতিকভাবে প্রমাণিত, তাই দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামী আয়োজিত জুলাই বিপ্লব 2024-এর শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের মধ্যে মতবিনিময়ে কথা বলেন তিনি। মাহমুদুর রহমান বলেন, ভারত বাংলাদেশের গণহত্যার মদদ দিচ্ছে।
শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, তাহলেই শহীদদের আত্মত্যাগ সার্থক হবে বলেও মন্তব্য করেন তিনি। শহীদরা সবার কোনো রাজনৈতিক দলের না, সবাইকেই তাদেরকে সম্মান করতে হবে। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামের আমির মোহাম্মদ সেলিম সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। খুনি শেখ হাসিনা যে নিজে নির্দেশ দিয়েছিল হত্যাকাণ্ড চালানোর জন্য, সেটা আন্তর্জাতিক মিডিয়ায় প্রমাণিত হয়েছে, আপনারা সকলেই এটা জানেন। কাজেই শেখ হাসিনার বিচারে আর কোনো বাধা থাকার কথা নয়, কারণ যখন আন্তর্জাতিকভাবে প্রমাণিত যে জুলাইয়ে যে গণহত্যা চালানো হয়েছিল, সেই গণহত্যার নির্দেশদাতা ছিলেন স্বয়ং শেখ হাসিনা। তো সেই কারণে আমি আশা করব যে বর্তমান সরকার তার বিচার দ্রুততার সাথে সম্পন্ন করে বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেই শাস্তি শেখ হাসিনা নিশ্চিত করবে। দমন নিপীড়ন যখন চরম পর্যায়ে, প্রতিবাদের ভাষা তখন ধরন বদলায়। রাজপথে প্রকাশ্যে বিক্ষোভের পাশাপাশি প্রতিবাদের ক্যানভাস হয়ে ওঠে দেয়াল। গ্রাফিতি বা দেয়াল চিত্রে সেই ভাষার শক্তি কত তীব্র হয়, জুলাই আগস্টের উত্তাল দিনগুলোই তার প্রমাণ। বছর ঘুরে দেয়ালে দেয়ালে সেসব চিত্র ঝাপসা হয়ে আসলেও ফ্যাসিবাদ বিরোধী প্রতিবাদের এই স্লোগান ইতিহাসের অমোচনীয় দলিল হয়ে থাকবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। আপনার কাছে যদি লড়াইয়ের কোনো হাতিয়ার না থাকে, তবে গ্রাফিতি হয়ে উঠতে পারে একমাত্র অস্ত্র। বিখ্যাত মার্কিন শিল্পী ব্যাংকসির কথাটির প্রতিধ্বনি ছিল জুলাইয়ের সেই দিনগুলিতে। ২৪-এর অভ্যুত্থানে যখন দমন নিপীড়ন সীমা ছাড়িয়ে যায়, তখন দেশের দেয়ালগুলো পরিণত হয় উত্তাল গণ আন্দোলনের উন্মুক্ত ক্যানভাসে। সেদিন ছিল ২৮শে জুলাই। এই দিনেই ঘোষণা হয় গ্রাফিতি কর্মসূচি। কোটা সংস্কার থেকে শেখ হাসিনা সরকারের পদত্যাগ পর্যন্ত কয়েক সপ্তাহের রক্তাক্ত অভ্যুত্থানের ইতিহাসে পরিণত হয় দেয়ালগুলো। যখন কেউ কথা বলতে পারছিল না, ইন্টারনেট ব্ল্যাকআউট, ভয়ভীতির সেই সময়ে সাহস জুগিয়েছে দেয়াল, আর দেয়ালগুলোই জানান দেয় ক্ষমতা নয়, জনতাই শক্তি। তারা তাদের ক্ষোভটাকে উগরে দিয়েছে গ্রাফিতির মাধ্যমে, যেটা তারা প্রকাশ করতে পারছিল না। এক বছরে হয়তো দেয়ালগুলোর চেহারায় পরিবর্তন এসেছে, কিন্তু প্রতিবাদের সেই ভাষা একটুও দমেনি। ইতিহাসের পাতায় আরও বেশি শক্তিশালী হয়ে ছড়িয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। যে আপনি নিজেই দেখতে পাচ্ছেন, এই যে গ্রাফিতিটা, এটা কিন্তু পলেস্তারা খসে গেছে। পরাজিত শক্তি যেন কোনোভাবেই এই গণঅভ্যুত্থানকে অস্বীকার করতে না পারে, কারণ এই গ্রাফিতি, দেয়ালের গ্রাফিতি হয়তো থাকবে না, কিন্তু আমার এই বইয়ের গ্রাফিতি কিন্তু থেকে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর অক্টোবরে ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টাদের নিয়ে জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্মারক সেই দেয়ালগুলো দেখতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তরুণ ও শিশু শিল্পীদের প্রতিবাদী দেয়াল চিত্রের ভাষায় অনুপ্রেরণা খুঁজে পান তিনি। প্রধান উপদেষ্টার নির্দেশে সেই গ্রাফিতিগুলো নিয়ে দি আর্ট অফ ট্রায়াম্ফ নামে একটি আর্ট বুক প্রকাশ করা হয়। এই গ্রাফিতি বিপ্লবের দলিল হিসেবে গোটা বিশ্বের কাছে এরই মধ্যে স্বীকৃত। গেল সেপ্টেম্বরে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে নিউ ইয়র্ক সফরের সময়ও ডক্টর মোহাম্মদ ইউনূস কানাডার প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের হাতে আর্ট বুকটির কপি তুলে দেন। জুলাইয়ের সেই দিনগুলিতে ছাত্ররা দেশবাসীর সমর্থন আদায়ে দেয়ালে দেয়ালে ছড়িয়ে দেন মুক্তির বার্তা। গ্রাফিতিতে রয়েছে রক্তের দাগ, এতে অভ্যুত্থানের চিত্রে ফুটে উঠেছে বদলে যাওয়া বাংলাদেশের গল্প। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারাকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ৩ দিনের রিমান্ড আবেদনের শুনানি পরে অনুষ্ঠিত হবে জানিয়েছেন আইনজীবীরা। শুক্রবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই আদেশ দেন। এর আগে দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে দুদকের একটি টিম আবুল বারাকাতকে আদালতে হাজির করেন। পরে দুদকের পক্ষ থেকে ৩ দিনের রিমান্ড আবেদন আর আসামি পক্ষ থেকে জামিনের আবেদন করেন। তবে উভয় পক্ষে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আইনজীবীরা জানিয়েছেন, পরবর্তীতে শুনানির তারিখে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাত 11টার দিকে ডিবি পুলিশ ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে দুদকের কাছে হস্তান্তর করে। দুদকের একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর অনুযায়ী বিজ্ঞ সিএমএম আদালতের কোনো ম্যাজিস্ট্রেট
এই মামলা কগনিজেন্সে নেওয়ার অথবা কোনো শুনানি করার সুযোগ নেই আইনগতভাবে। সেই কারণেই আসামিকে সিডব্লিউ দেওয়া হয়েছে এবং আসামির বিরুদ্ধে 3 দিনের পুলিশ রিমান্ডের একটা দরখাস্ত ছিল। এই দরখাস্ত সবগুলো আপনার সেটেল ডাউন হবে বিজ্ঞ সেশন জাজে গিয়ে। এখানে এই মামলা কগনিজেন্স নেওয়ারও সুযোগ নাই, শুনানি করার সুযোগ নাই, জামিনেরও সুযোগ নাই। আমরা জাস্ট কোর্টকে এই জিনিসটা ইনফর্ম করেছি, এরপরে কোর্ট এই আসামিকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেছেন। এইটা কিন্তু একটা সেটেলড ইস্যু। 2022 সালে ইতিমধ্যে উনি দুদক থেকে তদন্ত করে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেম ইস্যুতে, এবং এই সব কিছু সেম। আপনি তো নতুন করে কোনো মামলা যদি আমার এই ইস্যুতে আনতে চান তাহলে আপনাকে কোনো একটা ডিফারেন্সিয়েট দেখাতে হবে, কিন্তু আপনি একটা সেম গল্প, সেম এফআইআর, সব কিছু সেম দিয়ে আবার নতুন করে মামলা করা হয়েছে। ফেনীর ফুলগাজী ও পরশুরামের পর নতুন করে প্লাবিত হয়েছে সদর ও ছাগলনাইয়া সহ বিভিন্ন এলাকা। পানিবন্দী অন্তত 1.5 লাখ মানুষ। আশ্রয় কেন্দ্রগুলোতে বাড়তে শুরু করেছে বন্যার্তদের সংখ্যা। প্রশাসন বলছে বন্যার্তদের সব ধরনের সহযোগিতায় কাজ করছেন তারা। ফেনীর প্রতিনিধি রফিকুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরামে ভেঙে যায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পানি ঢুকতে শুরু করে লোকালয়ে। দুর্ঘটনা এড়াতে বন্ধ করা হয় বিদ্যুৎ সংযোগ। তবে পরশুরামে পানি কিছুটা কমলেও পানি বাড়তে থাকে ফেনীর সদর ও ছাগলনাইয়ায়। ডুবে যায় ঘরবাড়ি ও রাস্তাঘাট। আশ্রয়কেন্দ্রে যান অনেকেই। গতবারেও আমরা সেই ভয়াবহ বন্যাটা প্রতিকূল হয়ে উঠতে পারি নাই, এবারও আমাদেরকে সেই একই অবস্থায় পড়তে হয়েছে। রাস্তাঘাটগুলো বিপন্ন হওয়ার কারণে ছাত্রছাত্রীরা নিয়মিত প্রতিষ্ঠানে আসতে পারছে না, আমাদের পরীক্ষাগুলো বিঘ্নিত হচ্ছে। এদিকে আশ্রয় কেন্দ্রগুলোতে এখনো মিলছে না ত্রাণ, আছে খাবার ও পানির সংকট। আমরা কোনো ফান্ড সামগ্রী কোনো সহযোগিতা পাইনি। 15-20 পরিবারে এখানে আছি বন্যা কবলিত, কিন্তু আমরা কোনো কিছুই পাইনি, সরকারি বা বেসরকারি। গরুর খাদ্য নাই, নিজেও থাকবে জায়গা নাই। এছাড়া দাগনভূঞা ও সোনাগাজীর নিচু এলাকাগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। আমরা ফুলগাজী এবং পরশুরামবাসী এই ত্রাণ সহায়তা আমরা চাই না, আমরা টেকসই বাঁধ চাই, আমরা স্থায়ী সমাধান চাই। আমার ঘরেই অনেক পানি, আমার পরিবার নিয়ে আমি আসলে অনেক কষ্টে ছিলাম। যেরকম আমি কষ্টে ছিলাম এরকম আমার প্রতিবেশী অনেক পরিবার এরকম কষ্টে আছে। সার্বক্ষণিক বন্যার্তদের পাশে প্রশাসন রয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পর্যাপ্ত শুকনা খাবার কালকে দিয়েছি, আজকেও রান্না করে খাবার দেওয়ার জন্য তাদের পর্যাপ্ত ব্যবস্থা করা হচ্ছে। আর যারা দূরবর্তী স্থানে আছেন, আমাদের ফায়ার সার্ভিস আছে, তারা ওদেরকে উদ্ধার করার জন্য মাঠে নেমে আছে। প্রশাসন আর বিভিন্ন বাহিনীর পাশাপাশি উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন স্থানীয় স্বেচ্ছাসেবীরাও। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। গত সপ্তাহের 80 টাকার কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 টাকারও বেশি। এছাড়া পেঁপে, ঢেঁড়স সহ 2-1টি বাদে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকায়। 1 কেজি ওজনের ইলিশের প্রতি কেজি বিক্রি হচ্ছে 2300 টাকা দরে। শুভ মাহফুজের রিপোর্ট। টানা বৃষ্টির অজুহাতে অস্থির রাজধানীর সবজির বাজার। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজিরই দাম বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। আর কাঁচামরিচের দাম 3 গুণ বেড়ে বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা। কাঁচামরিচ আজকে ধরেন বেচতেছি আমরা 300 টাকা কেজি, আর হলো আপনার 280 টাকা কেজি। আবার গতকাল বেচছি আমরা 200 টাকা, 240 টাকা। শুধু মরিচই না, প্রত্যেকটা সবজির দামই এখন বাড়তি। বেগুন এটা 150, এটা 80, শসা হয়েছে 60, পটল 50, সিজিঙ্গা 60। 3-4 দিনে বন্যার কারণে জিনিসের দাম বাড়ছে। এই বেগুন 40 টাকা 50 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি। সপ্তাহের ব্যবধানে সোনালী মুরগির দাম কেজিতে 10 টাকা বাড়লেও আগের দামে বিক্রি হচ্ছে ব্রয়লার। তবে কমেছে দেশি মুরগির দাম। ব্রয়লার বিক্রি করতেছি 150 থেকে 160, সোনালী বিক্রি করতেছি 290 থেকে 300, দেশি মুরগি 580। এদিকে মাছের বাজারও চড়া। সরবরাহ থাকলেও বেশিরভাগ মাছের দাম সাধারণের নাগালের বাইরে। আর শুধু নিম্ন আয়ের নয়, মধ্যবিত্তদেরও নাগালের বাইরে ইলিশ। 1 কেজি সাইজের মাছ বর্তমানে বিক্রি করতেছি 2300 টাকা, আর 1 কেজি 300 গ্রাম সাইজের মাছ বিক্রি করতেছি আপনার 250 টাকা, আর 800-900 গ্রাম বিক্রি করতেছি 2000 টাকা। আমি মনে করি মধ্যবিত্তদের নাগালের বাইরে, কারণ আপনার যেটা নাকি ভালো সেটা তো 3000 টাকা কেজি, আর তার চেয়ে একটু লো গ্রেডের যেটা সেটা 2600-2700 এরকম। বোয়াল মাছ 800 টাকা কেজি, আয়ের মাছ 1000 টাকা কেজি, মানে তার চেয়ে আগে যে দাম ছিল তার চেয়ে অনেক বেশি এখন। অন্যদিকে আগের দামে বিক্রি হচ্ছে চাল, ডাল, তেল, আটা সহ অন্যান্য সব নিত্যপণ্য।
শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক নিয়ে দ্বিতীয় দিনের আলোচনায় বেশ কিছু বিষয় একমত হয়েছে দুদেশ, তবে কিছু বিষয় অমীমাংসিতই রয়ে গেছে। ওয়াশিংটন ডিসিতে 3 দিনব্যাপী এই আলোচনার অগ্রগতি নিয়ে শুক্রবার সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এক ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুদেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেসব বিষয় উপস্থাপন ও যুক্তিতর্ক হয়েছে। বেশ কিছু বিষয়ে দুদেশ মোটামুটিভাবেই একমত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল 9টায় তৃতীয় দিনের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রেয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা 11টায় দুদেশের বাণিজ্য প্রতিনিধির মধ্যে এই সাক্ষাৎ হয়। দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য ও চলমান শুল্ক আলোচনার উপর বিশেষ গুরুত্ব দিয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা আলোচনা করেন। আলোচনায় দুপক্ষই অভিন্ন সুবিধার জন্য একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমে বাড়ছে এডিস মশার প্রজনন বৃদ্ধির ঝুঁকি। ঝাঁকে ঝাঁকে মশা মিলল মিরপুর 10-এর প্যারিস খালে মশা নিধনে ওষুধ ছিটানোর অবহেলার অভিযোগ এলাকাবাসীর। বিশেষজ্ঞরা বলছেন এবছর ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। এদিকে গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত 138 জন। গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে 9 জন মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন 2115 জন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। এবছর জুন থেকেই ডেঙ্গুর সংক্রমণ বাড়তে শুরু করলেও বাংলাদেশে ডেঙ্গুর মৌসুম জুলাই। এ সপ্তাহে রাজধানীতে কয়েকদিনের বৃষ্টিপাতে বিভিন্ন জায়গায় পানি জমায় বেড়েছে মশার বংশবিস্তারের ঝুঁকি। কয়েক বছর ধরে ডেঙ্গুর হটস্পট হয়ে ওঠা রাজধানীর মিরপুর 10 এলাকা ঘুরে দেখা গেল প্যারিস খালের জমে থাকা পানিতে ঝাঁকে ঝাঁকে মশা। এলাকাবাসীর অভিযোগ, মশা নিরোধক ওষুধ ছিটানোর কাজে অবহেলা রয়েছে সিটি কর্পোরেশনের। দিনে রাত্রে সবসময় মশা, আমাকে অনেক কষ্ট হয় চলতে হেঁটতে। কি করবো, অসহায় মানুষ, এই জায়গায় মশার কামড় খাই, আবার ডেঙ্গু জায়গায় জায়গায় বাড়তি। প্রতিদিন ছিটানো হয় না, প্রতিদিন এখানে আসেও না। ওদের মনে চাইলে আসে, মনে না চাইলে আসে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই তৎপর হতে হবে সংশ্লিষ্টদের। ডেঙ্গি মশাগুলো সাধারণত হিউমিডিটি 70 to 100% যেগুলোর মধ্যে থাকলে সবচেয়ে ফেভারেবল। তা আমাদের কিন্তু যেহেতু বর্ষাকাল এখন, এই হিউমিডিটিও কিন্তু আমাদের 80 to 100% ভেরি করছে। সেই জন্য কিন্তু এখন আমাদের ডেঙ্গু মশার ছড়িয়ে যাওয়ার বা ডেঙ্গু ভাইরাস ছড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং আমরা যেহেতু এবার আর্লি শুরু হয়েছে এবং এবার কিন্তু ডেঙ্গির সাথে সাথে বেশ কিছু কোভিড পেশেন্টও পাওয়া যাচ্ছে। এইবার আমাদের ইট উইল বি মোর চ্যালেঞ্জিং টু ম্যানেজ ইট ইফ উই ডোন্ট বি কশাস। আমাদের সবাইকে এখন থেকে সচেতন হতে হবে যেন ডেঙ্গু এবং কোভিড কোনোটাই যেন না ছড়ায়। ডেঙ্গুর পাশাপাশি একই সাথে ছড়াচ্ছে ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-19-এর নতুন উপধরন। করোনা ভাইরাসের সংক্রমণ এখনও সীমিত থাকলেও উচ্চ মৃত্যু ঝুঁকির কারণে এখনই সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। গ্যাস সংকটের কারণে বন্ধ রয়েছে নরসিংদীর ঘোড়াশালের তাপবিদ্যুৎ কেন্দ্রের সকল ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক জানান, গত 2 বছর ধরে কেন্দ্রটিতে চলছে গ্যাস সংকট। 9 জুন 210 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 5 নম্বর ইউনিট, 13 জুন 360 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 4 নম্বর ইউনিট এবং 14 জুন থেকে 360 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 7 নম্বর ইউনিটের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে টারবাইনের রোটারের ব্লেডের সমস্যা থাকায় বন্ধ ছিল 360 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 3 নম্বর ইউনিটটি। শেষ পর্যায়ে রয়েছে এর মেরামত। আরও কিছু খবরে একটি ডেস্ক রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বাড্ডা গুদারাঘাট এলাকায় গণসচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর M.A. কাইয়ুম। এ সময় বাড্ডা লিংক রোড ও বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। এদিকে রাষ্ট্র সংস্কারের 31 দফার লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার লিফলেট বিতরণ করেছে বিএনপি নেতা আক্তারুজ্জামান বাচ্চু। পরে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে কিছু দল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্র ও যুব নেতা মোহাম্মদ আফাজ উদ্দিন। রাজধানীর উত্তরা 11 ও 13 নম্বর সেক্টরের জনপথ রোডে এক বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। কবি আল মাহমুদের 90তম জন্মদিন উপলক্ষে আবৃত্তির আয়োজন করা হয়েছে। বিকালে রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় রাষ্ট্রীয়ভাবে কবির জন্মদিন পালনের দাবি জানিয়েছে কবির ভক্তরা। নরসিংদীর শিবপুর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের পরিচিতি সভা হয়েছে। এতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, ফারজানা হক কামনা ও মমতাজ সরকার সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রম সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে 15 বছরের মধ্যে খারাপ ফলাফল এবারের এসএসসিতে, মেধার প্রকৃত মূল্যায়ন হয়েছে অভিমত শিক্ষাবিদদের। সুযোগ পেলেই ফুঁসে উঠবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ফ্যাসিবাদের দোসররা, বিএনপির ক্ষমতায় আসা ঠেকাতে ষড়যন্ত্র চলছে বলেছেন নেতারা। এনসিপিকে কোটি লোকের ভয় না দেখাতে নাহিদ ইসলামের আহ্বান, সংস্কার ছাড়া নির্বাচন হলে সরকারের সব অর্জন ম্লান হবে হাসনাত আব্দুল্লাহর আশঙ্কা। 297 কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত কারাগারে, রিমান্ড শুনানি পরে। ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত হচ্ছে সদর ও ছাগলনাইয়া সহ বিভিন্ন এলাকা, আশ্রয় কেন্দ্রে বাড়ছে বন্যার্তদের ভিড়। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ, শুভরাত্রি।